হ্যালো, গুড মর্নিং স্টুডেন্টস। কেমন আছো তোমরা? অনেকদিন পর। আচ্ছা দেখো, আজকে আমরা ক্লাস 10-এর জীবন বিজ্ঞানের চ্যাপ্টার শুরু করছি। এতদিন তো আমরা ভৌত বিজ্ঞান পড়েছি। আমরা জীবন বিজ্ঞানের আজকে প্রথম চ্যাপ্টার শুরু করব, যার নাম হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়। আচ্ছা, জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় বলতে কি বোঝাতে চাইছে? এই যে আমাদের জীবজগৎ যে তৈরি হয়েছে, কি কি নিয়ে তৈরি হয়েছে? নিশ্চয়ই উদ্ভিদ জগৎ আছে, প্রাণী জগৎ আছে, ঠিক আছে? তো তাদের মধ্যে কিভাবে সমন্বয় গঠন হয় সেটাই আমরা এই চ্যাপ্টারে জানবো। চ্যাপ্টারটা অনেকটা বড়, ঠিক আছে? এই চ্যাপ্টারের মধ্যে 5টা মেনলি আমাদের ভাগ আছে। ফার্স্ট ভাগটা আছে উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান। এইটাতে আমরা পড়বো যে উদ্ভিদরা কিভাবে বাহ্যিক উদ্দীপক, অভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে কিভাবে তাদের চলনগুলো করছে সেটা পড়বো। তারপর হচ্ছে উদ্ভিদের হরমোন পড়বো, তারপর প্রাণী হরমোন পড়বো, প্রাণীদের স্নায়ুতন্ত্র পড়বো, আর লাস্টে আমরা প্রাণীদের ভ্রমণ পড়বো। এই 5টা চ্যাপ্টার নিয়ে একটা গোটা চ্যাপ্টার তৈরি হয়েছে। আচ্ছা, এই চ্যাপ্টারের ইম্পর্টেন্স কিন্তু আমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুব বেশি। কেন বলছি? কারণ এই চ্যাপ্টার থেকে একটা 5 নম্বরে তোমাদের আঁকা আসবে, এই চ্যাপ্টার থেকেই আসবে আঁকাটা। আর হচ্ছে গিয়ে অবশ্যই শর্ট প্রশ্ন 3টে আসবে, আর এসএকিউ এবং শর্ট অ্যান্সার টাইপ, এইগুলো কিন্তু এই চ্যাপ্টার থেকে খুব বেশি পরিমাণ দেখতে পাবো আমরা, ঠিক আছে? তো আজকে আমরা শুরু করবো হচ্ছে এই উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদান, ঠিক আছে? এই টপিকটা আজকে আমরা শুরু করব। দেখো, এই উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান এইটা পড়ার আগে কিছু জিনিস আমরা জেনে নিই। আচ্ছা দেখো, টার্মগুলো এখানে কিছু কিছু একটা জিনিস কাজে লাগবে, যেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে সংবেদনশীলতা। আচ্ছা, সংবেদনশীলতা মানে কি? কোনো যদি আমরা উদ্দীপকের প্রভাবে যদি আমাদের প্রাণীদেহ বলো কি উদ্ভিদ দেহ বলো, এই উদ্ভিদ দেহ বা প্রাণী দেহের মধ্যে যে সাড়া প্রদান দেখা যাচ্ছে, অর্থাৎ ধরো তুমি একটা উদাহরণ যদি ভাবো, লজ্জাপতি গাছ, ঠিক আছে? এই লজ্জাপতি গাছের পাতাতে যদি আমরা টাচ করি, দেখবে লজ্জাপতি গাছের পাতাগুলো মুদে যায়, তাই না? চুপসে যায়। এইটাই হচ্ছে উদ্ভিদের সংবেদনশীলতা, ঠিক আছে? আচ্ছা দেখো, লজ্জাপতির পাতাটাকে আমরা টাচ করেছি, তো তাহলে টাচ করাটাকে কি বলা হবে? উদ্দীপক বলা হবে। কি বলা হবে? উদ্দীপক। আচ্ছা, লজ্জাপতির পাতাটা যে মুদে গেল, সেইটাকে বলা হবে ওইটার চলন, ঠিক আছে? আর উদ্ভিদ সাধারণত গমন করে না, তো উদ্ভিদের জন্য আমাদের গমনটা অতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে? তাহলে আমরা যদি এদের সঠিক ডেফিনিশন দেখতে চাই, তাহলে ডেফিনিশন কি বলবো? দেখো, সংবেদনশীলতা তাহলে কাকে বলবো? বাহ্যিক বা অভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে যদি জীবদেহের মধ্যে যে সাড়া প্রদান হয়, সেটাকে আমরা সংবেদনশীলতা বলবো, ঠিক আছে? আচ্ছা, উদ্দীপক কি? উদ্দীপক হচ্ছে যে শক্তির প্রভাবে উদ্ভিদ দেহে বা প্রাণী দেহে আমাদের সংবেদনশীলতা তৈরি হয়, সেটাকেই বলা হবে উদ্দীপক। উদ্দীপকটা দু রকমের হয়ে থাকে, ঠিক আছে? উদ্দীপক দু রকমের হয়ে থাকে, একটা বাহ্যিক আর একটা অভ্যন্তরীণ। একটা বাহ্যিক আর একটা অভ্যন্তরীণ, ঠিক আছে? আচ্ছা, বাহ্যিক আর অভ্যন্তরীণের মধ্যে পার্থক্যটা কোথায়? বাহ্যিক উদ্দীপক মানে হচ্ছে আমরা যদি বাইরে থেকে উদ্ভিদ দেহকে কোনো কিছু করি, যেমন এই যে লজ্জাপতির পাতাটাকে আমরা বাইরে থেকে ছুলাম, ঠিক আছে? তো তো এইটা হচ্ছে বাহ্যিক উদ্দীপক। আর অভ্যন্তরীণ উদ্দীপকটা কি? অভ্যন্তরীণ উদ্দীপকটা হচ্ছে ওই উদ্ভিদের ভেতরে যার জন্য লজ্জাপতি গাছের পাতাটা মুদে গেল, সেইটা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপক, ঠিক আছে? আচ্ছা, আমরা পড়বো লজ্জাপতি পাতাটা কিভাবে মুদে যায়, সেটাও আমরা পড়বো। আচ্ছা, চলনটা কি? এই যে লজ্জাপতির পাতাটা মুদে গেল, এটা আমরা দেখতে পেলাম না বাইরে থেকে, এটাই হচ্ছে উদ্ভিদ দেহটার চলন। আচ্ছা, গমন কি? গমন হচ্ছে ধরো কোনো প্রাণী দেহ তাদের যদি অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে যদি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করে, এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করবে, সেটাকে বলা হচ্ছে গমন, ঠিক আছে? আচ্ছা, আর কি? তাহলে উদ্ভিদরা সাধারণত গমন করে না, কিন্তু কিন্তু কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ আছে, যেমন ক্লামাইডোমোনাস, ক্লামাইডোমোনাস আর ভলভক্স। ক্লামাইডোমোনাস আর ভলভক্স এইগুলো কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ যারা গমনে দেখতে পাওয়া যায় যাদের। আচ্ছা দেখো, উদ্ভিদাঙ্গের চলন করার আগে আমরা একটা জিনিস জেনে নিই, যেটাকে বলা হচ্ছে ধীর বৃদ্ধিজ চলন। ধীর বৃদ্ধিজ চলন কেন বলা হচ্ছে? ধরো এটা একটা উদ্ভিদ কোষ, হ্যাঁ? এই উদ্ভিদ কোষের ভেতরে আমরা জানি যে একটা বড় ধরনের ভ্যাকুয়াল থাকে, তাই না? এটা হচ্ছে ভ্যাকুয়াল। ভ্যাকুয়াল কোষ গহ্বরও বলা হয়, ঠিক আছে? এই ভ্যাকুয়ালের মধ্যে উদ্ভিদ দেহগুলো কি করে?
বাইরে থেকে কিছু রস এর মধ্যে ঢুকিয়ে দেয়, ঠিক আছে। আচ্ছা, যখন উদ্ভিদ দেহের রসটা এর ভেতরে ঢুকে যায়, তার মানে এখানকার রসস্ফীতি জনিত চাপটা বেড়ে যায়, তাই তো, যেটাকে আমরা রসস্ফীতি জনিত চাপ বলছি। বোঝা গেল? এই রসস্ফীতি জনিত চাপটা যখন বেড়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, তখন ওইখানে রসস্ফীতি জনিত চলন দেখা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা কিভাবে অ্যালাইন করতে পারছি? দেখো, আমরা যে লজ্জাবতী গাছের পাতাটা বললাম না, যে লজ্জাবতী গাছের পাতা মুদে যায়। আচ্ছা দেখো, এটা দেখো, লজ্জাবতী গাছের পাতাগুলো এরকম রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এই যে পাতার এইখানকার যে কোষগুলো আছে, ঠিক আছে, এইখানকার কোষগুলোর মধ্যে যখন আমরা এটাকে টাচ করি, তখন এইখানকার ভেতরে যে কোষগুলোর মধ্যে যে ভ্যাকুয়ালটা আছে, এই ভ্যাকুয়ালের জলগুলো কি হয়, বেরিয়ে যায়। ভ্যাকুয়ালের জলগুলো বেরিয়ে যায় বলে এখানকার রসস্ফীতি জনিত চাপটা কমে যায়, ঠিক আছে। কমে গেলে কি হবে, এই পাতাগুলো মুদে যাবে, ঠিক আছে। আবার কিছুক্ষণ পরে, প্রায় 20 মিনিট বাদে, এটা আবার যখন পাতাগুলোর মধ্যে এরকম জলগুলো ওর মধ্যে ঢুকে যাবে, রসটা ওর মধ্যে ঢুকে যাবে, তখন আবার পাতাটা আগের অবস্থায় ফিরে আসবে, ঠিক আছে। এই জিনিসটাকেই বলা হচ্ছে ধীর বিচ্ছিন্ন চলন। বোঝা গেল? এই ধীর বিচ্ছিন্ন চলন পড়ার জায়গাটাতে দুটো কথা আছে, একটা রোটেশন, একটা সার্কুলেশন, ঠিক আছে। আচ্ছা, রোটেশন আর সার্কুলেশনটা কি? রোটেশন আর সার্কুলেশনটা হচ্ছে তোমাদের হচ্ছে গিয়ে এই যে কোষ গহ্বরের বাইরে যে সাইটোপ্লাজমটা আছে, ধরো এখানে যে সাইটোপ্লাজমটা আছে, যদি কোষ গহ্বরটা বড় হয়, বড় সাইটোপ্লাজম, বড় কোষ গহ্বরকে কেন্দ্র করে যে সাইটোপ্লাজমের যে আবর্তন, সেটাকে বলা হয় রোটেশন। আর ধরো উদ্ভিদ দেহের মধ্যে ছোট ছোট তো কোষ গহ্বর থাকে, কোনো কোনো উদ্ভিদ কোষের মধ্যে ছোট ছোট কোষ গহ্বর আছে, এরকম ছোট ছোট কোষ গহ্বর আছে, ঠিক আছে। যে কোষ গহ্বরগুলো ছোট ছোট, সেই ছোট ছোটর মধ্যে দিয়ে যে সাইটোপ্লাজমের যে আবর্তন, সেটাকে বলা হয় সার্কুলেশন, ঠিক আছে। বুঝতে পারলাম? আচ্ছা, এই যে উদ্ভিদ দেহের মধ্যে যে প্রাণ আছে, আচ্ছা এখানে আর একটা কথা আছে, বনচারাল গাছ, বনচারাল গাছ, এটা একটু শর্ট প্রশ্নের জন্য মনে রেখে দাও। বনচারাল গাছ, ঠিক আছে, একে ভারতীয় টেলিগ্রাফ বলা হয়। ভারতীয় টেলিগ্রাফ, ঠিক আছে, একে ভারতীয় টেলিগ্রাফ নাম দেওয়া হয়েছে, ঠিক আছে। গাছ, বনচারাল গাছ হলো। আচ্ছা দেখো, এই যে উদ্ভিদের যে সাড়া প্রদান, এটা প্রথম কে দেখিয়েছিলেন বলতে পারবে তোমরা? যে উদ্ভিদ দেহ বাইরের উদ্দীপকের প্রভাবে যে সাড়া প্রদান করে, মানে উদ্ভিদের মধ্যেও প্রাণ আছে, এটা প্রথম কে দেখিয়েছিলেন? আচার্য জগদীশচন্দ্র বসু, তাই তো। আচার্য জগদীশচন্দ্র বসু কিসের মাধ্যমে দেখিয়েছিলেন? আচার্য জগদীশচন্দ্র বসু যে যন্ত্রের মাধ্যমে দেখিয়েছিলেন, সেই যন্ত্রটার নাম হচ্ছে ক্রেস্কোগ্রাফ। ক্রেস্কোগ্রাফ, ঠিক আছে। এই যন্ত্রটার মাধ্যমে জগদীশচন্দ্র বসু আচার্য জগদীশচন্দ্র বসু প্রথম দেখিয়েছিলেন যে উদ্ভিদের দেহের মধ্যেও প্রাণ আছে। দেখো, বোর্ডের মধ্যে তোমরা একটা বিরাট বড় ছক দেখতে পাচ্ছ। বিরাট বড় ছকটা তোমাদের একটু মনে রাখতে হবে, কিছু করার নেই। দেখো, উদ্ভিদ অঙ্গের চলনকে আমরা দুভাগে ভাগ করেছি। একটা হচ্ছে স্বতঃস্ফূর্ত চলন, অর্থাৎ উদ্ভিদ অঙ্গের আপনা আপনি যে চলনটা ঘটবে, আর একটা হচ্ছে আবিষ্ট চলন। এইটাই আমাদের মেন পড়ার টপিক, ঠিক আছে। স্বতঃস্ফূর্ত চলন তো আমাদের পড়ার টপিক নয়। আবিষ্ট চলন, আবিষ্ট চলন মানে কি, কোনো কিছু আবেশের দ্বারা উদ্ভিদ অঙ্গের চলন হবে। আবিষ্ট মিন্স কোনো কিছু আবেশের দ্বারা। এবার কিরকম আবেশ, আমাদের আবেশের কথা বললেই তোমরা অন্য মাইন্ডে চলে যাও। আচ্ছা দেখো, আবেশ ফার্স্টে হচ্ছে ট্যাকটিক চলন। ট্যাকটিক চলনটা কি বলছে, বাহ্যিক উদ্দীপকের প্রভাবে যদি উদ্ভিদ অঙ্গের চলন হয়। এবার কোন দিক থেকে আসছে, কিভাবে আসছে, কত তীব্রতা আমাদের জানার দরকার নেই। যদি চলন ঘটে বাহ্যিক উদ্দীপকের প্রভাবে, তাহলেই হবে ট্যাকটিক চলন। এই ট্যাকটিক চলনকে আবার দুভাগে ভাগ করা হচ্ছে, যেটাকে বলা হচ্ছে ফোটোট্যাকটিক আর কেমোট্যাকটিক। আচ্ছা আসছি, এগুলো কাকে কিরকম কি বলে আসছি আমরা। আপাতত আগে ছকগুলো জেনে নাও। তারপর হচ্ছে ট্রপিক চলন। ট্রপিক চলন মানে কি, যদি এই যে আবিষ্ট যে চলনটা বলছি, মানে আবেশটা অর্থাৎ উদ্দীপকটা কোন দিক থেকে আসছে, উদ্দীপকটা কোন দিক থেকে আসছে, সেই দিকটাই হচ্ছে ট্রপিক চলন। বুঝতে পারলাম? এই ট্রপিক চলনকে, মানে কোন দিক থেকে আসছে উদ্ভিদ অঙ্গের চলনটা, সেই দিকে হবে, পরিষ্কার কথা, ঠিক আছে। তো এই ট্রপিক চলনকে তিন ভাগে ভাগ করা আছে, ফোটোট্রপিক, হাইড্রোট্রপিক, জিওট্রপিক, ঠিক আছে।
টপিক চলন তোমরা এইভাবে মনে রাখতে পারো যে সব সুন্দরীদের পেছনে ছেলেরাই ছোটে, এইটাই ভাবে মনে রাখা যায়, আর কিছু না। মানে ও যেদিক থেকে আসবে ছেলেরাও সেদিক থেকেই যাবে, ব্যাস। আচ্ছা, ন্যাস্টিক চলন কি? ন্যাস্টিক চলন হচ্ছে যে উদ্দীপকের তীব্রতার প্রভাবে নির্ভর করবে, তীব্রতার প্রভাবে, ঠিক আছে? মানে যতটা তীব্র হবে ওই চলনটা ততটা ভালো হবে। আচ্ছা, এর বিপরীত চলনও দেখা যায়, মানে উদ্ভিদের যদি কোনো কোনো উদ্ভিদে দেখা যায় যে উদ্দীপক যদি তীব্র না হয় তাহলে সেই চলনটা ভালো হচ্ছে, তো সেটা আমরা ন্যাস্টিক চলনের মধ্যেই পড়বো, ঠিক আছে? তো ন্যাস্টিক চলনের মধ্যে কি কি ভাগ আসছে? থার্মোন্যাস্টি, প্রথমে আসছে ফোটোন্যাস্টি, তারপর থার্মোন্যাস্টি, সিসমোন্যাস্টি আর কেমোন্যাস্টি। চলো এবার সব আমরা চলনগুলো আস্তে আস্তে এবার একটা একটা করে পড়ি। হ্যাঁ, দেখো তাহলে আমাদের প্রথম চলনের নাম কি? ট্যাকটিক চলন, তাই তো? ট্যাকটিক চলন আমরা কাকে বলবো? যদি কোনো বাহ্যিক উদ্দীপকের প্রভাবে যদি উদ্ভিদঙ্গের চলন ঘটে, উদ্ভিদঙ্গের যে সামগ্রিক চলন ঘটবে সেটাকে আমরা বলবো হচ্ছে ট্যাকটিক চলন, ঠিক আছে? ট্যাকটিক চলনকে কভাবে ভাগ করা যাচ্ছে? ট্যাকটিক চলনকে আমরা সাধারণত আমাদের সিলেবাসের মধ্যে দুটো ট্যাকটিক চলনের ধরন আছে, একটা হচ্ছে ফোটোট্যাকটিক চলন আর একটা হচ্ছে কেমোট্যাকটিক চলন। ফোটোট্যাকটিক চলন মানে হচ্ছে আলোকবর্তী চলন, আলোকবর্তী চলন। আচ্ছা দেখো, তার মানে ফোটো মানে কি? ফোটো, এই যে ফোটো যে কথাটা আছে, তোমরা তো ফোটো ইলেকট্রিক ফোটো কথাটা শুনে থাকবে। ফোটো মানে হচ্ছে আলো, ঠিক আছে? তাহলে আলোর প্রভাবে উদ্ভিদঙ্গে যদি চলন হয় তাকে আমরা বলবো ফোটোট্যাকটিক চলন, ঠিক আছে? আচ্ছা, ফোটোট্যাকটিক চলন কাদের দেখা যায়? দেখো, কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ যেমন ক্লামাইডোমোনাস, ভলভক্স, এদের ফোটোট্যাকটিক চলন দেখা যায়, ঠিক আছে? মানে সূর্যের আলো যদি ওদের ওপর এসে পড়ে, সূর্যের আলো যেরকম ভাবে আসছে সেরকম ভাবে ওদের চলনটা হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো একটা কথা লিখেছি আমি, প্রতিপালকবর্তী, ঠিক আছে? প্রতিপালকবর্তী চলন এদেরই দেখা যায়। কখন দেখা যায়? যখন সূর্যের আলোর তীব্রতাটা বেড়ে যাচ্ছে, সূর্যের আলোটা খুব জোরালো হচ্ছে, তখন এরা আলোর বিপরীত দিকে গমন করে, তখন এরা আলোর বিপরীত দিকে গমন করে, তার জন্য এটাকে প্রতিপালকবর্তী চলন বলা হয়েছে। আচ্ছা, তারপর দেখা হচ্ছে কেমোট্যাকটিক চলন। কেমোট্যাকটিক চলন কি? উদ্ভিদ অঙ্গের চলন যদি রাসায়নিকের প্রভাবে হয়, এই যে রাসায়নিক উদ্দীপকের প্রভাবে হয়, তখন তাকে বলা হবে কেমোট্যাকটিক চলন, ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে দুটো উদাহরণ দেখতে পাই, যেটা হচ্ছে মশের শুক্রাণু কার প্রভাবে? সুক্রোজের প্রভাবে, আর ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ওরা ডিম্বাণুর দিকে আকর্ষিত হয়, ঠিক আছে? এটাই হচ্ছে কেমোট্যাকটিক চলনের উদাহরণ। আচ্ছা দেখো, উদ্ভিদ চলনের সেকেন্ড টাইপ হচ্ছে ট্রপিক চলন। কি চলন? ট্রপিক চলন। বললাম ওই যে দিকে যাবে ওই দিকের কথা। দেখো, তার মানে ট্রপিক চলনটা কিরকম হবে? ট্রপিক চলন মানে হচ্ছে উদ্ভিদের উদ্দীপকের প্রভাবটা যেই দিক থেকে আসছে সেই দিকে উদ্ভিদ অঙ্গে চলনটা হবে, ঠিক আছে? আচ্ছা, তো ফার্স্ট যে ট্রপিক চলনটা হচ্ছে, ফার্স্ট ট্রপিক চলনটার নাম হচ্ছে ফোটোট্রপিক চলন। ফোটোট্রপিক চলন মানে কি? এই যে ফোটো কথাটা বলেছি, ফোটো মানে কি? আলো, তাই তো? ফোটো মানে কি? আলো, তাই না? তাহলে আলো যে দিক থেকে আসবে সেই দিকে যদি উদ্ভিদ অঙ্গের চলন ঘটে, সেইটাকে আমরা বলবো ফোটোট্রপিক চলন। ফোটোট্রপিক চলনকে তিন ভাগে ভাগ করা হয়েছে, একটা অনুকূল আলোকবর্তী, প্রতিকূল আলোকবর্তী আর তির্যক আলোকবর্তী। অনুকূল আলোকবর্তী কাকে বলে? দেখো, উদ্ভিদ অঙ্গে যদি আমরা শাখা প্রশাখা গুলোকে দেখি, তাহলে এই শাখা প্রশাখা গুলো কি হয়? অনুকূল ভাবে, অনুকূল মিন্স ওই দিকে, শাখা প্রশাখা গুলো কি হয়? ওই দিকে চলন হয়, তাই তো? তাই এটাকে বলা হচ্ছে অনুকূল আলোকবর্তী চলন। যেমন তোমরা যদি একটা দেখে থাকো, যদি তোমরা দরজার সামনে যদি বা জানালার সামনে যদি একটা গাছ, টবের মধ্যে যদি গাছ রেখে দাও, দেখবে গাছের শাখা প্রশাখা গুলো জানলা দিয়ে বাইরের দিকে যাচ্ছে, তাই না? তাহলে এইটা হচ্ছে শাখা শাখা বা কাণ্ডগুলো, এইটা হচ্ছে অনুকূল আলোকবর্তী চলন হলো। আচ্ছা, তারপর আসছে হচ্ছে প্রতিকূল আলোকবর্তী চলন। উদ্ভিদের মূল কি ওই জানলা দিয়ে বেরোবে নাকি? উদ্ভিদের মূলটা জানলা দিয়ে বেরোবে না, উদ্ভিদের মূলটা টবের নিচেই যাবে, তাই না? তাহলে ওইটাই হচ্ছে প্রতিকূল আলোকবর্তী। প্রতিকূল মিন্স বিপরীত দিকে, ঠিক আছে? আচ্ছা, তির্যক। তির্যক আলোকবর্তী মানে কি? দেখো, এটা ধরো সূর্য, সূর্য থেকে আলো আসছে, সূর্য থেকে আলো আসা যদি আমরা পাতাটা যদি এরকম করে রাখি, উদ্ভিদ অঙ্গে যদি পাতাটা এরকম করে থাকে, তাহলে আলোটা কি ঠিকঠাক ওই ওর উপর এসে পড়বে? না এরকম করে রাখলে পাতাটা এসে পাতাটার উপর আলোটা ঠিকঠাক করে পড়বে? কোনটার উপরে? অবশ্যই এটার উপরে পাতাটা আলোটা ঠিকঠাক করে এসে পড়বে। তাহলে এই যে আলোর সাথে এটা কিরকম ভাবে আছে? তির্যক ভাবে আছে, তাই তো? তাই উদ্ভিদ অঙ্গের যে পাতার চলন সেটাকে বলা হয় তির্যক আলোকবর্তী চলন। বোঝা গেল? আচ্ছা, এরপরে এসো হাইড্রোটপিক চলন। হাইড্রো মানে হচ্ছে জল, হাইড্রো মানে হচ্ছে জল,
ঠিক আছে, তাহলে জলের দিকে যদি উদ্ভিদ অঙ্গের চলন হয়, অর্থাৎ জল যেদিকে আসছে সেদিক থেকে যদি উদ্ভিদ অঙ্গের চলন হয়, তাহলে সেইটাকে আমরা বলবো হাইড্রোট্রপিক চলন। ঠিক আছে, তাহলে হাইড্রোট্রপিক চলন আমরা কোথায় দেখতে পাবো? দেখো, যখন আমরা বীজের অঙ্কুরোদ্গম ঘটাই না, তখন কি করা হয়, একটা চালুনির মধ্যে যদি আমরা ছোলার অঙ্কুরোদ্গম ঘটাই, তাহলে একটা চালুনির মধ্যে কি করা হয়, ছোলাগুলোকে রেখে দেওয়া হয়, তাই তো? এবার সেইখান থেকে আস্তে আস্তে অঙ্কুরিত হওয়ার জন্য দেখবে ছোলার যে ছোট ছোট মুখগুলো আছে, ওই মুখের থেকে কিছু মূল বেরিয়ে আসে, তাই না? তাহলে মূলটা কোন দিকে আসে? যেদিকে জলটা আছে সেদিকেই যায়, তাই তো? ওপরের দিকে তো আর উঠে আসে না। তাহলে এইটাই হচ্ছে হাইড্রোটপিক চলন। তাহলে হাইড্রোটপিক চলনের অনুকূল জলবর্তী বা অনুকূল হাইড্রোটপিক আমরা যদি বলি, আচ্ছা, অনুকূলকে ইংরেজিতে বলবো পজিটিভ, হ্যাঁ, প্রতিকূলকে বলবো হচ্ছে নেগেটিভ, আর তির্যককে বলবো হচ্ছে ট্রান্সভার্সিটি। ঠিক আছে, এটা একটু মনে রাখবে, তোমাদের পরীক্ষার সময় অন্য ভাষা দিয়ে আসতেই পারে। ঠিক আছে, তার জন্য আমি বলে দিলাম, অনুকূল মানে হচ্ছে পজিটিভ, হ্যাঁ, পজিটিভ। প্রতিকূল মানে হচ্ছে কি বললাম, নেগেটিভ। আর এটা হচ্ছে ট্রান্সভার্সিটি। ঠিক আছে, ট্রান্সভার্সিটি হলো। আচ্ছা, অনুকূল আলো জলবর্তী মানে কি, জলের দিকে যাচ্ছে, তাহলে জলের দিকে কে যাবে? উদ্ভিদ অঙ্গের মূল যাবে। আচ্ছা, প্রতিকূল মানে কি, জলের বিপরীত দিকে কে উঠে আসবে? কাণ্ডগুলো। আচ্ছা, তির্যক জলবর্তী মানে জলের সাথে তির্যক ভাবে, জলের সমান্তরালে নয়, জলের সাথে তির্যক ভাবে। ধরো এটা যদি জল হয়, তাহলে এরকম জলের সাথে নয়, জলের সাথে তির্যক ভাবে। জলের সাথে কে তির্যক ভাবে যাচ্ছে? উদ্ভিদের শাখা মূলগুলো, তাই তো? আচ্ছা, এরপরে হচ্ছে জিওট্রপিক চলন। জিও মানে হচ্ছে অভিকর্ষ, তাহলে উদ্ভিদের একই রকম কথা, যে উদ্ভিদ অঙ্গের চলন যদি অভিকর্ষের দিকে হয়, তাহলে সেটাকে বলবো জিওট্রপিক চলন। ঠিক আছে, আচ্ছা, এটারও তিনটে ভাগ আছে। তাহলে কি, অনুকূল জিওট্রপিক মানে পজিটিভ জিওট্রপিক যদি বলি, তাহলে সেটা অবশ্যই উদ্ভিদের মূলের দেখা যাবে। আচ্ছা, তারপর যদি আমরা নেগেটিভ বলি, তাহলে সেটা উদ্ভিদের কাণ্ডের দেখা যাবে। আর যদি তির্যক বলি, তাহলে সেটা শাখা মূলের দেখা যাবে। ঠিক আছে, তো এই হলো তোমাদের টপিক চলন। আচ্ছা, দেখো, উদ্ভিদের লাস্ট টপিক চলন হচ্ছে, মানে লাস্ট যে ধরনের চলনটা দেখা যায় সেটা হচ্ছে ন্যাস্টিক চলন। ন্যাস্টিক চলন হয় হচ্ছে উদ্দীপকের তীব্রতার প্রভাবে, উদ্দীপকের তীব্রতার প্রভাবে হয়ে থাকে কিন্তু চলনটা। ঠিক আছে, মানে উদ্দীপক কতটা তীব্র। ঠিক আছে, আচ্ছা, তাহলে উদ্দীপকটা কি, ফার্স্টে হচ্ছে তোমাদের সেই ফোটোন্যাস্টিক। একই রকম ভাবে আলোর উদ্দীপকের জন্য যে চলন দেখা যাবে তাকে বলা হবে ফোটোন্যাস্টিক চলন। ফোটোন্যাস্টিক চলন দু ধরনের আমরা দেখব, কি কি, একটা পজিটিভ ফোটোন্যাস্টিক, একটা নেগেটিভ ফোটোন্যাস্টিক। আচ্ছা, পজিটিভ ফোটোন্যাস্টিকটা কি, আলোর তীব্রতা যখন বেশি হয় তখন পদ্ম আর সূর্যমুখী ফুলের যে পাপড়িটা আছে সেই পাপড়িগুলো খুলে যায়। ঠিক আছে, আচ্ছা, আর নেগেটিভ ফোটোন্যাস্টিক চলন হচ্ছে যখন দেখবে জুঁই এবং সন্ধ্যা মালতী, এই যে ফুলগুলো আছে, দেখবে এগুলো রাতের বেলাতে ফোটে। কেন রাতের বেলায় ফোটে? কারণ এরা আলোর তীব্রতাটা সহ্য করতে পারে না। ঠিক আছে, তীব্রতাটা যত তীব্র হবে তত এই ফুলগুলো মুদে যাবে। ঠিক আছে, এখানে একটা কথা বলার আছে, সূর্যমুখীর আর এক ধরনের চলন দেখা যায়, যেটাকে বলা হয় হচ্ছে হেলিওট্রপিক চলন। হেলিওট্রপিক। আচ্ছা, হেলিওট্রপিক কেন বলা হচ্ছে? সূর্যমুখীর চলনটা ফোটোন্যাস্টিক চলন ঠিকই, যে সূর্যের আলোর তীব্রতার প্রভাবে হবে, এটা একদম ঠিক কথা। কিন্তু সূর্যের আলোটা যেদিক থেকে আসছে, ধরো এটা যদি আমাদের সূর্যমুখী ফুল হয়, এটা যদি সূর্য হয়, তাহলে সূর্যটা উপর থেকে দিচ্ছে, সূর্য যত ঘুরবে ওর মুখও তত কিন্তু ঘুরে যাবে। ঠিক আছে, এইটাই হচ্ছে তোমাদের হেলিওট্রপিক চলন, মানে সূর্য যেদিকে মুখ করবে, সূর্যমুখী ফুলের মুখটাও সেদিকেই হয়ে যাবে। আচ্ছা, এরপর আসছে হচ্ছে দেখো থার্মোন্যাস্টিক। থার্মো মানে হচ্ছে তাপ, থার্মো মানে কি, তাপ। তাপের উপর প্রভাব করে যদি কোনো উদ্ভিদের চলন হয়, সেটাকে বলা হবে হচ্ছে থার্মোন্যাস্টিক চলন। এটা কোন গাছে দেখা যায়? টিউলিপ গাছের। কম তাপে টিউলিপ গাছের মুদে যায়, ফুলগুলো মুদে যায়। ঠিক আছে, আচ্ছা, এইখানে একটা কথা আছে, নিক্টোন্যাস্টি চলন কাদের দেখা যায়? তেঁতুল গাছে দেখা যায়। দেখো, নিক্টোন্যাস্টি চলনটা কি? নিক্টোন্যাস্টি চলন হচ্ছে এই যে থার্মোন্যাস্টি আর ফোটোন্যাস্টি দুটোর মিলিত চলন, মানে উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোর তীব্রতা এবং আলোর উৎস, ঠিক আছে, আলোর তীব্রতা এবং তাপ দুটোর উপরেই নির্ভর করবে, তখন তাকে বলা হচ্ছে নিক্টোন্যাস্টি চলন। ঠিক আছে, যেটা কোন গাছে দেখা যাচ্ছে? তেঁতুল গাছের। আচ্ছা, এইখানকার উদাহরণগুলো কিন্তু খুব ভালো করে তোমরা মনে রাখবে। ঠিক আছে, এগুলো খুব সমাজে সত্য মিথ্যাতে গুলিয়ে যায় কিন্তু। হ্যাঁ,
আচ্ছা, তারপর হচ্ছে সিসমোন্যাস্টি। সিসমো মানে হচ্ছে স্পর্শ করা, সিসমো মানে হচ্ছে স্পর্শ করা, ঠিক আছে। অর্থাৎ কোনো গাছেরকে যদি আমরা স্পর্শ করি তাহলে সেই গাছের যেরকম চলন দেখা যাবে সেইটাকে বলা হচ্ছে সিসমোন্যাস্টি চলন। এটা কোন গাছে দেখা যায় অবশ্যই তোমরা বুঝতে পারছো, লজ্জাবতীর গাছের এই চলনটা দেখা যাবে। তারপর হচ্ছে কেমোন্যাস্টি চলন। কেমোন্যাস্টি চলন কি? কেমো মানে রাসায়নিক, আমরা বললাম কিছুক্ষণ আগেই বলেছি কেমো মানে রাসায়নিক। তাহলে রাসায়নিক প্রভাব, রাসায়নিক তীব্রতার প্রভাবে যদি চলন দেখা যায় সেটাকে বলা হবে কেমোন্যাস্টিক চলন, কেমোন্যাস্টিক চলন, ঠিক আছে। আচ্ছা, এটা কোন গাছে দেখা যায়? সূর্য শিশির গাছে দেখা যায়। সূর্য শিশির গাছের পাতার উপরে যখন এসে বসে, কোনো পতঙ্গ যদি এসে বসে তখন কি হয়, ওই পতঙ্গের গায়ের মধ্যে যে রাসায়নিক পদার্থগুলো আছে সেগুলোকে ডিটেক্ট করে সূর্য শিশির গাছের পাতা বা ফুলগুলো সেগুলো ওকে বন্ধ করে দেয় এবং সেখান থেকে ওরা রস শোষণ করে নেয়, সেটাইতেই কেমোন্যাস্টিক চলন বলা হয়েছে। আচ্ছা দেখো, এই যে 3 ধরনের চলন বললাম আমরা, এবার এই 3 ধরনের চলনের কিছু পার্থক্য দেখে নেওয়া যাক। দেখো, ফার্স্টে হচ্ছে চলনের প্রকৃতি। চলনের প্রকৃতি মিন্স আমাদের যে উদ্ভিদের যে অঙ্গটা আছে সেই অঙ্গটা নিয়ে যে সামগ্রিক চলন হচ্ছে না সামগ্রিক চলন হচ্ছে না, সেটাই আমরা চলনের প্রকৃতিতে দেখবো। সামগ্রিক মানে কি? উদ্ভিদের সমস্ত কিছু নিয়ে একসাথে চলন। দেখো, ট্যাকটিক চলনে সামগ্রিক চলন হয়, সামগ্রিক চলন হয়, ঠিক আছে। ট্যাকটিক চলনে আমরা সামগ্রিক চলন দেখতে পাবো, ঠিক আছে, মানে উদ্ভিদ অঙ্গের সমস্তটা একসাথে নিয়ে চলন হবে। ট্রপিক চলনে সামগ্রিক চলন হয় না, সামগ্রিক চলন হয় না। তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে কেন হয় না, আমি বলছি তাই হয় না, ঠিক আছে। না দেখো, সামগ্রিক চলনে কেন ট্রপিক চলনে সামগ্রিক চলন হয় না? কারণ ট্রপিক চলন আমরা কি বললাম, উদ্ভিদের তীব্রতাটা মানে উদ্দীপকটা যে দিক থেকে আসবে সেই দিকে চলনটা হবে। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, উদ্ভিদের মূলটা কি আলোর দিকে যেতে পারবে? আলোর তো উল্টো দিকেই যাবে, তাই না? সামগ্রিকটা তো হবে না। উদ্ভিদের শুধু মিন্স শুধু ওদের গাছের পাতা এবং কাণ্ডটা ওদের দিকে যেতে পারে, তাই এটাতে সামগ্রিক চলন হয় না। ন্যাস্টিক চলনও সেরকম, সামগ্রিক চলন হবে না, সামগ্রিক চলন হয় না, ঠিক আছে, বুঝতে পারলাম। আচ্ছা, এরপর হচ্ছে উদ্দীপকের প্রভাব। ট্যাকটিক চলনে আমি কি বলেছিলাম? ট্যাকটিক চলনে কি বলেছিলাম যে উদ্দীপকের তীব্রতা এবং গতিপথ কোনো কিছুর উপরেই মানে দুটোর উপরেই নির্ভর করে চলন হয়, কোন দিক থেকে আসছে সেটা আমাদের জানার দরকার নেই। তার মানে এখানে গতিপথ ও তীব্রতা, গতিপথ ও তীব্রতা দুটোর উপরেই নির্ভর করে। এটা শুধু গতিপথের উপরে নির্ভর করে, তাই না? টপিক চলন তোমাদের খুব ভালো মনে থাকবে, দেখবে গতিপথের উপর নির্ভর করে। নির্ভর করে, ঠিক আছে। আর এইটা হচ্ছে সামগ্রিক চলনটা হচ্ছে মানে ট্যাকটিক চলন হচ্ছে তীব্রতার উপরে নির্ভর করে, তীব্রতার উপর নির্ভরশীল, নির্ভরশীল, ঠিক আছে। আচ্ছা দেখো, এরপরে হচ্ছে হরমোনের ভূমিকা। উদ্ভিদের যে হরমোনটা আছে সেই হরমোনটা কোন কোন চলনের উপরে প্রভাব ফেলছে। হরমোনটা হচ্ছে অক্সিন, কি নাম? অক্সিন হরমোনটার নাম, ঠিক আছে, অক্সিন। এটা আমরা পড়বো উদ্ভিদ হরমোনে, এটা ঠিক আছে। ট্যাকটিক চলনে এর কোনো প্রভাব নেই, প্রভাব নেই, প্রভাব নেই। অক্সিন এর উপর কোনো প্রভাব ফেলে না ট্যাকটিক চলনের উপরে। ট্রপিক চলনের উপর প্রভাব আছে, প্রভাব আছে, ঠিক আছে। আচ্ছা কিভাবে আছে সেগুলো আমরা উদ্ভিদ হরমোন যখন পড়বো তখন আমরা জেনে নেবো, হ্যাঁ। আচ্ছা, ন্যাস্টিক চলনেও প্রভাব নেই, প্রভাব নেই, ঠিক আছে। ন্যাস্টিক চলনেও কিন্তু হরমোনের কোনো ভূমিকা লাগে না। আচ্ছা, চলনের প্রকার। আচ্ছা চলনের প্রকার, আমরা চলনের প্রকৃতি বললাম না যে সামগ্রিক চলন, আর এক ধরনের চলন হয় হচ্ছে যেটা হচ্ছে বক্র চলন বলা হয়। বক্র চলন কেন বলা হচ্ছে? যখন উদ্ভিদ অঙ্গের যে চলনটা যদি আলোক উৎসের দিকে হয় তার মানে কি উদ্ভিদ অঙ্গগুলো ওদিকে বেঁকে যাচ্ছে, তাই তো? তাহলে এইটাই হচ্ছে বক্র চলন, হলো। আচ্ছা, ট্যাকটিক চলন হচ্ছে সামগ্রিক চলন, তাই তো? সামগ্রিক চলন, স্বাভাবিক কথা, কারণ আমরা প্রথমে বলেছি এটা সামগ্রিক চলন দেখায় প্রকৃতিটা। এটা হচ্ছে বক্র চলনের প্রকৃতি, ঠিক আছে।
এর প্রকৃতিটা হচ্ছে বক্রচলন, ঠিক ন্যস্টিক চলনটা হচ্ছে বক্রচলন। হলো? আচ্ছা, যদি আমরা উদাহরণ দেখি, এখানকার উদাহরণগুলো হবে হচ্ছে শৈবাল, ঠিক আছে, যে কোনো শ্যাওলা জাতীয় উদ্ভিদের এই চলনটা দেখা যায়, ট্যাকটিক চলনটা। হ্যাঁ, আচ্ছা, যদি আমরা ট্রপিক চলনের উৎস দেখি, যদি আমরা টপিক চলন দেখি, তাহলে যে কোনো উদ্ভিদের আলোক উৎসের দিকে চলন, উদ্ভিদের আলোক উৎসের দিকে চলন, আলোক উৎসের দিকে চলন, যে কোনো উদ্ভিদের আলোক উৎসের দিকে চলনটাকে আমরা ট্যাকটিক চলনের উদাহরণ, টপিক চলনের উদাহরণে লিখতে পারবো। আর ন্যস্টিক চলন কি? উদ্দীপকের তীব্রতার দিকে, উদ্দীপকের তীব্রতার দিকে, ঠিক আছে। ব্যাস, এই ছিল তোমাদের জীবজগতের সমন্বয় এবং সাড়া প্রদানের, তো জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়ে তোমাদের ফার্স্টের যে টপিকটা উদ্ভিদের সাড়া প্রদান, এখানেই শেষ করলাম।